প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আলফা সানাম, সহযোগী সম্পাদক দৈনিক আমার দেশ, রয়েছেন RTVর হেড অফ নিউজ ইলিয়াস হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব আলফা সানামের কাছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, গত বছরের ছাত্র জনতার গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি। এ কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে। আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারত সম্পর্কে ডক্টর ইউনূস এমন মন্তব্য করেন বলে ভারতীয় একটি গণমাধ্যম NDTV বৃহস্পতিবার জানিয়েছে। বৈঠকটা হয়েছিল বুধবারে। সার্জিও গোরকে 1 মাস আগে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে ট্রাম্প প্রশাসন নিয়োগ দিয়েছে। এখন উনি দিল্লিতে জয়েন করেননি। প্রফেসর ইউনূস সার্জিও গোরকে আরও জানিয়েছেন যে পরিস্থিতি আরও খারাপ হয়েছে ভারতীয় গণমাধ্যমের ভুয়া খবরের কারণে। তারা নানা ধরনের প্রপাগান্ডা চালিয়েছে, বলেছে 24শে গণবিপ্লব ছিল ইসলামী আন্দোলন। এছাড়া ফ্যাসিস্ট হাসিনার ভারতের আশ্রয় নেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা করেছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, যিনি সব সমস্যা তৈরি করেছেন সেই হাসিনাকে দিল্লি আশ্রয় দিয়েছে। এই বিষয়গুলি ভারত এবং বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি করছে। আলফা সানাম, প্রফেসর ইউনূসের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? প্রফেসর ইউনূসের বক্তব্যে নতুন কিছু না, উনি কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকেই এই অবস্থান প্রকাশ করছেন এবং এটা ধারাবাহিকতা এবং এটা নতুন কিছু না। আমরা জানি যে ছাত্র আন্দোলনের আগ পর্যন্ত, এই গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত হাসিনা সরকারকে টিকে রাখার ক্ষেত্রে ভারত শুরু থেকেই ভূমিকা পালন করছে এবং হাসিনার এই পলায়নকে ভারত স্বাভাবিকভাবে নেয়নি। ফলে বাংলাদেশের সাথে ন্যূনতম কূটনৈতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রেও ভারত বরাবরই অনিচ্ছা প্রকাশ করছে এবং এখনও দিল্লিতে শুধু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে না, আমরা এটাও জানি যে কলকাতাতে থেকে আওয়ামী লীগের যে পলাতক নেতারা সেখান থেকে তাদের দেশের ভিতরে অস্থিরতা তৈরি করেছে, তারা অফিস খুলেছে এবং সর্বশেষ আমরা নিউ ইয়র্কে দেখেছি যে খোদ আজকেও আপনি দেখছেন যে পত্রপত্রিকায় খবর এসেছে যে কেউ যেন নিউ ইয়র্ক থেকে অক্ষত আসতে না পারে এরকম নির্দেশনাও শেখ হাসিনা দিয়েছেন দিল্লিতে বসে। তো এগুলোর দায় দায়িত্ব ভারতকে নিতে হবে এবং ডক্টর ইউনূস খুব যথার্থই বলেছেন এবং এটা খুবই স্বাভাবিক। শুধু ডক্টর ইউনূস না, যে কোনো সরকার প্রধানের জন্য একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট যারা তাকে আপনি আশ্রয় দেওয়ার পরে আবার সেখান থেকে তাকে নার্সিং করার এই অভিযোগ, এটা তো খুবই বাস্তব। একদম বাংলাদেশে অস্থিরতার জন্য ভারত যে দায়ী, এটা তো নতুন কিছু না, আমরা তো শুরু থেকেই দেখছি এবং এটা অভ্যুত্থানের আগ থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলমান আছে। এবং আমি মনে করি যে বাংলাদেশে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা একজন সাহসী একজন সরকার প্রধান পেয়েছি। এখানে একটা প্রশ্ন আসছে আলফা সানাম, সেটা হলো উনি যেভাবে স্পষ্ট করে কথাগুলো বলছেন, দুর্ভাগ্যক্রমে রাজনৈতিক দলগুলো থেকে সেই ধরনের কথা আসছে না। হ্যাঁ, আসেনি। কারণ আমার মনে হয় যে আমাদের রাজনৈতিক দলগুলো এখনও এই অভ্যুত্থানের যে স্পিরিট, মানুষের আকাঙ্ক্ষা, এটা উপলব্ধি করতে পারছে না। কারণ হচ্ছে এই অভ্যুত্থানে সাধারণ মানুষের ইনভলভমেন্ট যতটা ছিল, সংগঠিত রাজনৈতিক শক্তির মাধ্যমে কিন্তু আন্দোলনটা ফলপ্রসূ হয়নি। সংগঠিত রাজনৈতিক দলের ইনভলভমেন্ট ছিল কিন্তু নেতৃত্ব তো রাজনৈতিক দলের ছিল না। ফলে তারা জনগণ কি চায়, বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, বাংলাদেশের ফরেন পলিসি, বাংলাদেশ যে শীট দ্বারা সোজা করে চলতে চায়, এই জায়গায় রাজনৈতিক দলগুলো জনগণের যে আকাঙ্ক্ষা, এটা উপলব্ধি করতে পারছে না। এটা একটা বড় দুর্ভাগ্যের বিষয়। ইলিয়াস হোসেন, বুধবার নিউ ইয়র্কে এশিয়া সোসাইটি ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানেও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস একই ধরনের কথা বলেছেন। তিনি বলেছেন, ভারতের সঙ্গে আমাদের সমস্যা চলছে কারণ ছাত্ররা যেটা করেছে সেটা তারা পছন্দ করেন, এর মানে তারা ভালোভাবে নিতে পারেনি। ওই অনুষ্ঠানে প্রফেসর ইউনূস আরও বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, যিনি তরুণদের হত্যা করেছেন। ইলিয়াস হোসেন, তরুণ প্রজন্মের অবস্থান কি ভবিষ্যৎ ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক নির্ধারণে প্রধান ফ্যাক্টর হয়ে উঠবে বা উঠছে? তা তো বলতে পারেন আপনি। আজকে যারা তরুণ তারাই তো ভবিষ্যতে নেতৃত্ব দিবে।
যে দল বা যে মতেরই হোক না কেন, তরুণরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে। তো সেক্ষেত্রে তরুণদের এই যে একটা বড় ধরনের আন্দোলন বা মুভমেন্ট বা ফ্যাসিস্ট মুক্ত করার জন্য যে আত্মত্যাগ, সেটাকে যদি ভারত সম্মানের চোখে না দেখে, তাহলে ভবিষ্যতে সম্পর্কের ক্ষেত্রে তো একটা প্রভাব পড়বেই। আর একটা জিনিস, মানে এটা নির্লজ্জ বা বেহায়াপনার একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে। আপনি খেয়াল করে দেখবেন, ইসরায়েলে যে এত হামলা, এত শিশু হত্যা, নারী হত্যা হচ্ছে, এসব নিয়ে যদি প্রথম ওয়ার্ল্ড বলেন আর কি, ফার্স্ট ওয়ার্ল্ডের যারা মানবতার ফেরিওয়ালা, যারা পুরো দেশে নেতৃত্ব দিচ্ছে, তারা একেবারে বেমালুম ভুলে থাকে যে তারা যেখানে একটা কুকুর আহত হলে পরে বিশাল বড় স্টেটমেন্ট দিতে চায় যে প্রাণী হত্যা ঠিক না, পরিবেশের উপর প্রভাব, এটা সেটা নিয়ে কথা বলে। অথচ হাজারে হাজারে লোক মারা পড়তেছে, বিশেষ করে নারী শিশু মারা পড়ছে, এটা নিয়ে নির্বিকার থাকে তারা। আমি একই রকম ঘটনার পুনরাবৃত্তি দেখি যে যখন বাংলাদেশের এই জুলাই আগস্টের বিপ্লব নিয়ে ইন্ডিয়া বা তার মতাদর্শী লোকজন কথা বলে, এটা তেমন কিছুই না, এরকম একটা বোঝানোর চেষ্টা করে এটি একটি জঙ্গি মুভমেন্ট বা নির্বাচিত সরকার ছিল শেখ হাসিনা, তাকে পতন ঘটানো হয়েছে। একটাবার বলে না যে নির্বাচিত সরকার বলার আগে ওটা কি ধরনের নির্বাচন ছিল, তাহলে কিন্তু জিনিসটা পরিষ্কার হয়ে যেত। তো এটা খুব দুর্ভাগ্যজনক যে শুধু ভারত না, ভারতপন্থী বিদেশি অন্য শক্তি এবং বাংলাদেশের ভেতরেও যারা আছে, তারা জিনিসটাকে খুব ছোট করে দেখানোর চেষ্টা করে। কিন্তু এটা জিনিসটা আদৌ ছোট না, এটা অনেক বড় ধরনের রেভুলেশন হয়েছিল, যেটা বাংলাদেশে বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল দিনের পর দিন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছিল। এবং সেটি করতে গিয়ে কত ধরনের গুম, খুন, অপহরণ, মামলা, হামলার শিকার হয়েছে মুক্তিকামী মানুষ, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। তারপরে যে চরম মাহেন্দ্রক্ষণ যেটি আসলো ছাত্র এবং সব ধরনের লোকের অংশগ্রহণে, এটি একটি বিরাট মহাকাব্যিক ঘটনা আসলে। এ নিয়ে অনেক লেখার বা সিনেমা বানানো বা গল্প গাছা তৈরি করার মতো সুযোগ আছে। আপনি খেয়াল করবেন, ভারত আর পাকিস্তানের সামান্য ছোটোখাটো যুদ্ধ নিয়ে তারা যে পরিমাণ সিনেমা বানায় এবং যে মহান করে জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করে, সেই লোকগুলোই এত বড় আত্মত্যাগটারে ছোট করে দেখার চেষ্টা করে। এটা খুবই দুঃখজনক। আমার মনে হয় ভবিষ্যতের জবাব পাবে তারা। এখানে একটা প্রশ্ন যেটা উঠেছে, যেটা আমি আলফাজ আনামকে করেছিলাম, আপনি বলেন যে আসলে এই ঘটনাটা আমরা ভেতর থেকে কাছ থেকে দেখার কারণে হয়তো তত গুরুত্বপূর্ণ মনে হয় না, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে এখন যে নানান জায়গায় জেনজি যে আন্দোলন চলছে, সেখানে কিন্তু বাংলাদেশের প্রসঙ্গ চলে আসে। হ্যাঁ, সেটা ইন্দোনেশিয়া হলো, নেপালে হলো, এবং এখন যে লাদাখে হচ্ছে সেটাও জেনজি আন্দোলন বলা হচ্ছে ইন্ডিয়ার ভেতরে। এর মানে একজন এখানে এই অনুষ্ঠানে একজন বলেছিলেন যে আমাদের দেশে একটা রপ্তানিযোগ্য পণ্য তৈরি হয়েছে, সেটা হলো জেনজিদের আন্দোলন সারা পৃথিবীতেই। আমার প্রশ্ন হলো, এই যে ঘটনাটি, এত বড় ঘটনাটি, এবং আপনি আরো একটা যোগ করেছেন যে আমাদের রাজনৈতিক দলগুলো হেন কোনো নির্যাতন নাই যার শিকার হয়নি গত 15 বছর। ঘটনা তো 36 দিনের নয়, এর আগে 15 বছর কি ধরনের নির্যাতন শিকার হয়েছে আমরা নিজেরা দেখেছি। কিন্তু তারা এই যে প্রশ্নটা আমি আলফাজ আনামকে করেছি, সেই প্রশ্নটা আপনাকে আমি আবার করতে চাই, রাজনৈতিক দলগুলো এই জন আকাঙ্ক্ষাকে বুঝতে পারছে না কেন? এটা আমার মনে হয় যে আসলে বুঝতে পারছে না বিষয়টা তা না, এটা তাদের মধ্যে যখন আপনার আন্দোলনের সফলতা এসছে, ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, এরপরে এক ধরনের হিসেব নিকেশ সামনে এসে দাঁড়িয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে, যে এই আন্দোলন সংগ্রামে কার কতটুকু অবদান, সেটা যেরকম প্রকাশ করার একটা চেষ্টা, ভবিষ্যতে ক্ষমতার ভাগ নেওয়া বা অংশীদার হওয়া। যেমন এখন যে ইউনূস সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেখানেও আপনি জানেন যে আন্দোলনের পক্ষে যে দলগুলো, তাদেরকে অংশীজন হিসেবে স্বীকৃতি দেয়া হচ্ছে। তো অংশীজন হিসেবেও তারা তাদের মধ্যে এক ধরনের কম্পিটিশনের মধ্যে নামে, যে কে কতটুকু সুবিধা পেল, কোন প্রতিষ্ঠানে তার লোক রইল। এই যে এক ধরনের বলবো যে অসম প্রতিযোগিতা শুরু হয়েছে তাদের মধ্যে, যে কারণে এই জিনিসটাকে হয়তো আন্ডারমাইন মনে হচ্ছে তাদের কাছে। কিন্তু আমার ধারণা যে তারা যে ভুক্তভোগী দীর্ঘ 15-17 বছরে, তারা এটাকে ভুলতে পারবে সহজে, এটা আমার মনে হয় না। কিন্তু খুব নিকট সামনের যে ভবিষ্যতে যে লোভ বা তাদের যে ক্ষমতায় যাওয়ার যে অভিপ্রায়, এটার মধ্য থেকে এক ধরনের দ্বান্দ্বিক আর কি স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তৈরি হয়েছে। এটা এরকম আমি নিশ্চিত যে দলগুলো, আপনি খেয়াল করবেন যে কার দলের কতজন শহীদ হয়েছে, কতজন আহত হয়েছে, তাদেরকে 1 বছর পূর্তিতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করার চেষ্টা, পাশে দাঁড়ানোর চেষ্টা, এগুলো কিন্তু করেছে তারা। কিন্তু পাশাপাশি তারা খুব সচেতন যে কোথাও কোনো ছাড় দিয়ে গেলে তার দলের আবার কোনো সমস্যা হয় কিনা। যে অতিমাত্রায় যে কম্পিটিশনটা চলছে সামনের নির্বাচনকে কেন্দ্র করে, দলীয়ভাবে চিন্তার যে কম্পিটিশন, হ্যাঁ, এক ধরনের এটা সংকীর্ণতাও। আর দলগুলোর ভেতর থেকে যদি আপনি তাদের হয়ে যদি চিন্তা করেন, তাহলে হয়তো তারা ভাবছে যে আপাতত তো নির্বাচনটা যাক,
তারপরে না হয় করা যাবে। এখন তারা কাউকে রাগাতে চাচ্ছে না, কাউকে হারাতে চাচ্ছে না আর কি। আমার মনে হয় যে এই কারণে আমরা দেখে খুব একটা সন্তুষ্ট হতে পারছি না যে তারা সবকিছুর ঊর্ধ্বে তো এই বিপ্লবকে, আন্দোলনকে রাখার কথা ছিল। কিন্তু ক্ষমতার রাজনীতি তো আপনি জানেনই যে ক্ষমতার রাজনীতির ক্ষেত্রে অনেক সময় নিজের ছেলে মেয়েও কুরবানি দিতে দ্বিধা করে না রাজনৈতিক দলগুলো। তো ওই একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে আপনি দলগুলো। কি মনে করেন তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে বাদ দিয়ে নতুন কোনো আকাঙ্ক্ষা তৈরি করে বাংলাদেশের রাজনীতি করা কি সহজ হবে? না, সেটা হবে না, হয়তো তাদের মতো করে ভাবছে। আমি আপনার সাথে একমত যে তরুণ প্রজন্মের যে অবদান বাংলাদেশের এই অভ্যুত্থান ঘটানোর ক্ষেত্রে, এবং যেটি আপনি বললেন যে এটাকে উদাহরণ হিসেবে অন্যান্য দেশগুলো নিয়েছে, শুধু পার্শ্ববর্তী যেমন আপনি যে বললেন ইন্দোনেশিয়া, নেপাল না, আপনি সেই ল্যাটিন আমেরিকার দেশ পেরু পর্যন্ত এটা ফলো করছে। তো এইটা একটা বলবো যে বিশ্ব রাজনীতি বা প্রতিবাদের একটা ভাষা তৈরি করে দিয়েছে বাংলাদেশ, এবং যুগে যুগে এটা হয়ে আসছে। কিন্তু আপনি দেখবেন যত উন্নত সভ্য দেশই হোক আর অনুন্নত দেশই হোক, যখন আর কিছুই করার থাকে না তখনই তরুণরাই জীবন দেয়, রক্ত দেয়, এবং তাদের মধ্যে তুলনামূলকভাবে স্বার্থচিন্তা কম থাকে, তো যে কারণে তরুণরা নিজেদেরকে উৎসর্গ করতে পারে খুব সহজেই। এবং এটা যুগে যুগে ঘটছে এবং ঘটবে, এবং রাজনৈতিক দলগুলো যদি মর্মার্থ উদ্ধার করতে না পারে ভবিষ্যতে আবারও মুখোমুখি হবে এ জাতীয় প্রতিবাদের। আলফা সানাম, আপনি জানেন যে বাংলাদেশের তরুণ প্রজন্ম ভারতকে পছন্দ করে না। এর মধ্যে অন্যতম কারণ হলো দিল্লি হাসিনার মতো একটা ফ্যাসিস্টকে টিকিয়ে রাখতে প্রকাশ্যে এবং প্রত্যক্ষভাবে কাজ করেছে। এই তরুণরা ভোট দিতে পারেনি। দেশের পররাষ্ট্রনীতি চলতো মূলত দিল্লির কথায়। 5ই আগস্টে আমরা হাসিনার পতনই নয়, ভারতের আধিপত্যবাদেরও পতন দেখেছি। আপনার কাছে আমার প্রশ্ন, এই তরুণ প্রজন্মের মানসিকতার বাইরে গিয়ে যদি কোনো রাজনৈতিক দল ভারত প্রীতির বহিঃপ্রকাশ ঘটায়, সেই দলের পরিণতি কি হবে? দেখেন, এখানে আমরা যে আপনি যদি আন্দোলনটা দেখেন, এই আন্দোলনের কিন্তু সামগ্রিক কতগুলো বৈশিষ্ট্য ছিল। একটা হচ্ছে যে বৈষম্য ছাত্ররা আইডেন্টিফাই করছে যে এই স্টেট মেকানিজমের মধ্যে নানান ধরনের বৈষম্য আছে, করাপশন আছে। আর একটা হচ্ছে যে ফরেন পলিসিতে আমরা পুরোপুরি দিল্লির একটা এক্সটেনশনে পরিণত হয়েছিলাম, এটা একটা সাবসার্ভিয়েন্ট স্টেটে পরিণত হয়েছিল। যে কারণে আপনি দেখবেন যে স্লোগান কিন্তু ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাক। এটা কিন্তু পরে এসে যোগ হয়নি, শুরু থেকে এই স্লোগানটা যোগ, অনেকগুলো স্লোগানের মধ্যে এই স্লোগানটাও ছিল। অর্থাৎ আমরা একটা সার্বভৌম রাষ্ট্র হিসাবে ফাংশন করি, এইটাই ছিল তরুণদের আকাঙ্ক্ষা। এখন রাজনৈতিক দলগুলো, এটা তরুণদের না, এটা বাংলাদেশের যে কোনো মানে স্বাধীন চেতা মানুষ তো এটাই চাইবে যে আমি আমার ফরেন পলিসি স্বাধীনভাবে নির্ধারণ করব। কিন্তু গত 1.5 দশকে তো হাসিনার যে শাসন আমলে তো আমরা পারি না, এটা আমরা দেখেছি। এর দুটা দিক, একটা হচ্ছে আমরা ইন্ডিয়ার বলয়ের বাইরে আর কোনো মিত্র তৈরি করতে পারি নাই, এটা মানুষ দেখতে পেয়েছে। আরেকটা হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে আমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সলভ করতে পারিনি, এটা ওয়াটার শেয়ারিং, বর্ডার কিলিং, পুশিন, এগুলো শেখ হাসিনা গভর্নমেন্ট সলভও করতে পারেনি। যে আপনি মিত্র হয়েছেন কিন্তু রাষ্ট্রের স্বার্থটাও আপনি দেখতে পাচ্ছেন না। এখন ভারতের সাথে মিত্রতার নামে যদি আপনি হাসিনার ফরেন পলিসি কেউ ফলো করতে চায়, আজকে ডক্টর ইউনূসের এই উদ্যোগটাকে বাংলাদেশের মানুষ ওয়েলকাম করছে কেন? অ্যাটলিস্ট উনি কথাটা বলতে পাচ্ছেন যে আমি ভারত আমার উপর আমি ভারতের দিক থেকে যে রাইটসগুলো পাওয়ার কথা ছিল সেগুলো তো পাই নেই, উল্টো আমার দেশে একটা অস্থিরতা তৈরির চেষ্টা করছে ভারত। উনি কিন্তু সাহস করে এই কথাটা বলতে পারছেন। এখন পরবর্তী রাজনৈতিক সরকারগুলো যদি হাসিনার ফরেন পলিসি ফলো করার চেষ্টা করে, সেইটা অনেক অনেক মানে খারাপভাবে আমার মনে হয় রিয়াক্ট করবে। যেটা নেপালে আপনি খেয়াল করবেন, নেপালে কিন্তু শুধু ক্ষমতাসীন দলের উপর লোকজন চড়াও হয়নি, জেনজিরা শুধু ক্ষমতাসীন দলের, সব রাজনৈতিক দলের উপরেই তারা চড়াও হয়েছিল, কারণ তারা টোটালি ফেইল করছে। বাংলাদেশের যে রাজনৈতিক দল যারা আগামীতে ক্ষমতায় আসবে তাদেরকে নেপাল থেকে শিক্ষা নিতে হবে যে জেনজিরা কী ধরনের রিয়াকশনটা দিতে পারে ভারত প্রীতির কারণে। বাংলাদেশের ফরেন পলিসিতে ভারত প্রীতির চিন্তা থেকে সরে আসতে হবে। ভারতের সাথে আমরা সম্পর্ক চাই, ভারত আমাদের প্রতিবেশী, আমরা প্রতিবেশী বদলাতেও পারবো না। ভারতের সাথে আমাদের সমস্যাগুলো আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে, সব ঠিক আছে, কিন্তু ভারতের স্বার্থ রক্ষা করছে কোনো একটা দল বা সরকার, সেটা জনগণ মেনে নেবে না। ইলিয়াস হোসেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে কি বাংলাদেশ একটি স্বতন্ত্র পররাষ্ট্রনীতি গড়ার সুযোগ পেল? বিশেষ করে ভারত বাংলাদেশ সম্পর্ক কি এখন একটা নতুন বাস্তবতায়
প্রবেশ করলো? আপনার কি মনে হয়? ডেফিনেটলি আপনি লক্ষ্য করেছেন যে ওই একটু আগে আলফাজ ভাই যেটা বলছিলেন আর কি, সেটা অতিরিক্ত ভারতমুখিতার কারণে শেখ হাসিনা সরকার চরমভাবে নিন্দিত এবং সমালোচিত। তিনি কিন্তু কিছু কিছু ভালো কাজ করারও চেষ্টা করেছিলেন, দেখিয়েছেন অন্তত, কিন্তু কোনো কথাতেই কাজ হয়নি। যে উনি যদি নিজেও কোনো সিদ্ধান্ত নিতেন পররাষ্ট্র বিষয়ে, তাও মানুষ মনে করতো যে এটা বোধহয় ভারত বলে দিয়েছে, তারপর সে করেছে। এই পরিমাণ নতজানু তাদের পররাষ্ট্র নীতি ছিল। তো যেখানে তাকে উৎখাতের জন্য এই যে সাধারণ জনগণ এবং শিক্ষার্থীরা আন্দোলন করলো, তো এইখানে এই মেসেজটাও দেওয়া হলো যে তুমি তোমার পায়ে হাঁটো বা চলো, তোমার বুদ্ধিতে চলো, তুমি আরেক দেশের কথায় তোমার পররাষ্ট্র নীতি ঠিক হতে পারে না। এটা এই অভ্যুত্থানের মাধ্যমে জবাব দিয়ে দেওয়া হয়েছে। নিশ্চয়ই সামনে যারা ক্ষমতায় আসবে তারা এই জবাবটা গ্রহণ করবে বলে আমার ধারণা। আর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এই বাংলাদেশ জন্মের সময় থেকেই কিন্তু উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। আপনার বঙ্গবন্ধু সরকারের সাথে এত এত কিছু ছিল যে যার আলোচনা আছে, কিন্তু সেখানেও কিন্তু গ্যাপ ছিল। আবার তার হত্যাকাণ্ডের পরে যে ক্ষমতার পরিবর্তন, সেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যে ক্ষমতায় আসলেন, উনি কিন্তু যখন প্রথম ভারত সফরে যান, ইন্দিরা গান্ধী সরকার তাকে লাল গালিচা সম্বর্ধনাও দিয়েছিল। তার মানে আপনি যদি সেরকম অবস্থান নিয়ে, আপনার বলিষ্ঠ ব্যক্তিত্ব নিয়ে মুভ করতে পারেন, নিশ্চয়ই তারা সমমর্যাদা দিবে আর কি, বাধ্য হবে দিতে। আগামী নেতৃত্বকে সেটা হতে হবে যে নিজের বুদ্ধিতে চলতে হবে, প্রতিবেশীর সাথে প্রতিবেশী সুলভ সম্পর্ক আবার থাকবে। সেই প্রশ্নটা আবার আসি, কিন্তু আমরা দেখছি যে ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে সেই নতজানু পররাষ্ট্রনীতির দিকে তারা যায় কিনা, এই আশঙ্কা তো সাধারণ মানুষের তৈরি হচ্ছে। এটা এরকম হতে পারে, আমি আগেই বলেছি যে আন্দোলনের পরেই চলে এসছে আপনার নির্বাচনী চিন্তা ভাবনা এবং সামনে ক্ষমতায় যাওয়ার বিষয়টা। তো সেই কারণে হয়তো কেউ ঝেড়ে কাটছে না, কিন্তু মেসেজ কিন্তু তরুণ সমাজ তাদেরকে দিয়েছে। আমার মনে হয় এখন সবাইকে সাথে নিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এক ধরনের একটা আচরণ তৈরি হয়েছে। ভারত প্রীতি দরকার, কিন্তু ভারত প্রীতি দরকার না হলেও হয়তো সম্মুখ সমরে যাওয়ারও হয়তো প্রয়োজন মনে করছে না। এইখানে একটা বিষয় আমি আপনার কাছে অল্প কথা জবাব চাইবো, সেটি হলো আসলে এদেশে কিন্তু প্রো আওয়ামী লীগ, প্রো ইন্ডিয়ান পলিটিক্স যারা করতে যাবেন তাদের কিন্তু পরিণতি ভয়াবহ হতে পারে, এবং সেটা নির্বাচনও হতে পারে। হ্যাঁ, এটা আসলে আমরা কিছু লক্ষণও তো টের পাচ্ছি নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনি যে সোসাইটিতে বসবাস করেন, আপনি কিন্তু ভালো মন্দ সব ধরনের লোকের সাথে আপনাকে ওঠা বসা করতে হয়। কিন্তু সেই ক্ষেত্রে আপনি হাঁটবেন কাকে নিয়ে, চলবেন কাকে নিয়ে, সেটা কিন্তু দেখার বিষয় আছে। তো সেই কারণে রাজনৈতিক দলগুলো যদি আরো বুদ্ধিমত্তার পরিচয় দেয় আর কি, যে কাকে নিয়ে বসবে আর কাকে নিয়ে হাঁটবে আর কাকে নিয়ে ভাগ করবে, তাহলে সহজ হবে আর কি জনসমর্থন পাওয়ার ক্ষেত্রে। আর যদি নিজেদেরকেই বেশি বুদ্ধিমান ভাবে, তাহলে হয়তো সমস্যা হবে। কারণ এখন তো তথ্য প্রযুক্তির এত অবাধ বিচরণ যে কোনো খবরই চাপা থাকে না, এবং রাজনৈতিক দলের নেতাদের চেয়ে সাধারণ মানুষ বেশি খবর রাখে আর কি। রাজনৈতিক দলের একটা অসুবিধা কি, যে সীমাবদ্ধতা রাখে, যেটা নেগেটিভ সেটা সে বিশ্বাস করতে চায় না বা শুনতে চায় না। কিন্তু যারা সাধারণ জনগণ, সব ধরনের খবরেরই আধার তাদের মধ্যে রয়েছে। তা আশা করি সেই মেসেজ রাজনৈতিক দলগুলো গ্রহণ করবে আর কি। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আমার দেশের সহযোগী সম্পাদক আলফা সানাম, রয়েছেন RTVর হেড অফ নিউজ ইলিয়াস হোসেন। আলফা সানাম, ভোট ও ঝুটের সমীকরণ নিয়ে আপনি আপনার দৈনিকের কলাম লিখেছেন। আপনি লিখেছেন এবারে নির্বাচনে প্রায় 4 কোটি তরুণ ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের বড় অংশ হাসিনা উৎখাতের আন্দোলনে অংশ নিয়েছেন, ফলে রাজনৈতিকভাবে তারা অনেক সচেতন। এই ভোটাররা তাদের পরিবারের সদস্যদেরও প্রভাবিত করবেন। 4 কোটি ভোটার যদি একজন ভোটারকে প্রভাবিত করেন, তাহলে তার দ্বিগুণ হয়ে 8 কোটি হবে। এবার ভোটার প্রায় 12 কোটি, অর্থাৎ তরুণরা ঠিক করবেন কোন ধরনের প্রার্থী বিজয়ী হবেন। একটি বিষয় স্পষ্ট, এই তরুণ ভোটাররা মার্কা দেখে ভোট দেবেন না, তারা ভোট দেবেন প্রার্থী দেখে। এখানেই রাজনৈতিক দলগুলোর প্রধান চ্যালেঞ্জ।
আলফা সানাম, এই চ্যালেঞ্জ মোকাবেলায় কোন দলের কি অবস্থান আমাদের একটু ব্যাখ্যা করবেন? ব্যাখ্যার চেয়ে বড় কথা হচ্ছে যে আগামী নির্বাচনে একটা রাজনৈতিক দলগুলোর একটা বড় ধরনের আপনার একটা সমীকরণ যেগুলো হচ্ছে, যে একটা জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছে। জি। আপনার বিএনপি তার একটা জোট করার চেষ্টা করছে, জামাত ইসলামী করতেছে, এনসিপিও করতেছে, এবং এখানে লক্ষণীয় হচ্ছে যে তরুণদেরকে কিভাবে নিজেদের দিকে আকৃষ্ট করা যায়, এই প্রচেষ্টা কিন্তু সব প্রধান রাজনৈতিক শক্তিগুলো, প্রধান যে রাজনৈতিক শক্তি বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপির মধ্যে আছে। অর্থাৎ তারা বুঝতে পারছেন যে তরুণদেরকে তাদের রাজনৈতিক চিন্তার সাথে এনগেজ রাখা নির্বাচনের, এটা একটা ভালো লক্ষণ আর কি। সেটা কি পারছে আপনার মনে হয়? এইটা নির্ভর করবে যে রাজনৈতিক দলগুলো, যে এবারের নির্বাচনে 3টি বিষয় আমার ধারণা ফ্যাক্টর হবে। জি। একটা হচ্ছে আপনার করাপশন, আর একটা হচ্ছে ওয়েলফেয়ার সংক্রান্ত তাদের কমিটমেন্ট, রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কি ধরনের কল্যাণমূলক কর্মসূচি দেবে, এটা একটা। আরেকটা হচ্ছে ভারত প্রশ্ন। এই 3টা জিনিস এবার নির্বাচনে ডিসাইডিং ফ্যাক্টর হবে বলে আমার ধারণা। এবং অন্য যে কোনো নির্বাচনের চেয়ে আগের নির্বাচনগুলোতে ইশতেহার খুব একটা মানুষ দেখতো না, মার্কাই ফ্যাক্টর ছিল আর কি। এবং 2 জন নেত্রী তো এই জাতিকে অনেকটা ডিভাইডেড ছিল, হাসিনা এবং খালেদা জিয়া। তো এবার কিন্তু হাসিনা তো নাই, খালেদা জিয়াও তার শারীরিক কারণে নির্বাচনী ক্যাম্পেইনে কতটা অংশগ্রহণ করতে পারবেন সেটা নিয়ে সংশয় আছে। যদিও ওনার স্বাস্থ্য আগের চেয়ে ভালো, হয়তো উনি নির্বাচনে অংশ নেবেন, নেওয়ার সম্ভাবনাও আছে। কিন্তু নির্বাচনী প্রচারণায় কিন্তু এবার উনি আগের মতো থাকতে পারবেন না, হয়তো ভার্চুয়ালিও থাকতে পারেন। ফলে ক্যান্ডিডেটের উপর এবার আপনার সাফল্য, রাজনৈতিক দলগুলোর সাফল্য নির্ভর করবে। আগে যেরকম খালেদা জিয়ার উপর ভর করে বিজয়ী হওয়া গেছে, বা ধানের শীষের উপর ভর করে বিজয়ী হওয়া হয়েছে, বা নৌকার উপর ভর করে, এইবার বিষয়টা সেই রকম থাকবে না। মানুষ ওই নির্বাচনী এলাকায় কী ধরনের প্রার্থী দিচ্ছেন, তিনি কী ধরনের কমিটমেন্ট দিচ্ছেন, যেহেতু ইয়াংরা এখানে ডিসাইডিং ফ্যাক্টর হবে, তারা এই দিকগুলো দেখবেন। ফলে আগের যে কোনো নির্বাচনের সঙ্গে এবারের নির্বাচনের হিসাব নিকাশ মিলবে না। ভোটের হিসাবে না, ভোটার হিসাবও না, প্রার্থীর দলের হিসাবেও না, দলের হিসাবেও না। রাইট। ইলিয়াস হোসেন, আপনি জানেন যে জাতীয় পার্টিকে ভোটে আনার একটা চেষ্টা চলছে, অনেকের অভিযোগ যে এটি আওয়ামী লীগকে পুনর্বাসনের একটি অপচেষ্টা। জাতীয় পার্টি ভোটে আসলে ফ্যাসিস্ট বিরোধী রাজনীতি দলগুলোর মধ্যে কার লাভ, কার ক্ষতি? জাতীয় পার্টি তো আওয়ামী লীগের সময়তেই সে প্রায় বিলুপ্তির দিকে চলে গেছিল। বিশেষ করে শেখ হাসিনা ওই জাতীয় পার্টিটাকেও পরিচালনা করতেন আর কি। জাতীয় পার্টির নেতৃবৃন্দ যারা ছিলেন তারা তার কাছে ধর্ণা দিতেন। আপনি অবাক হবেন না যে হোসেন মোহাম্মদ এরশাদ বেঁচে থাকতে তার পারিবারিক দ্বন্দ্ব, দাম্পত্য কলহও শেখ হাসিনা মেটাতেন গণভবনে ডেকে নিয়ে। তো ওই পার্টিটা তখন থেকেই আর কি বিলুপ্তির পথে। তো তারপরে যখন দোসর হিসেবে আওয়ামী লীগের কাছ থেকে কোনো রকম ক্ষুণ্ণবৃত্তি করে রাজনীতি চালিয়ে যাচ্ছিল, অভ্যুত্থানের পরবর্তীতে তো একেবারেই তাদের অবস্থা প্রশ্নের মুখে পড়ে গেছে। তো এরপরেও যখন ইয়েদের পক্ষ থেকে আপনার বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলন বা এনসিপি বা জামাত অনেকের পক্ষ থেকে আসছিল যেটা নিষিদ্ধ করার জন্য, বিএনপি এই ব্যাপারে খুব একটা সরব না আর কি। তারা বলে যে নিষিদ্ধ করার পক্ষে তারা না আর কি, যদি আইনিভাবে নিষিদ্ধ হয় তাহলে সেটা হতে পারে। তো এই আলোচনা থেকে মনে হতে পারে যে তাহলে যদি তারা থাকে তাহলে বোধহয় বিএনপির সুবিধা আছে কিনা। আর জামাত মনে করছে যে ওরা না থাকলে ওই ভোটগুলো হয়তো তারা পাবে, এরকম একটা হালকা আলোচনা আছে রাজনীতিতে। কিন্তু আমি জাতীয় পার্টিকে ব্যক্তিগতভাবে খুব একটা শক্তিশালী বা একটা অবস্থান মনে করি না। ইতিমধ্যেই আপনার এটি একটি আঞ্চলিক পার্টি, রংপুরের 2-3টা আসন তার পাওয়ার সম্ভাবনা আছে। রংপুরে সে আগের অবস্থাটা নেই এখন, ওই জন্যই এরশাদের ব্যাপার নিয়েছিল তো রংপুরে, ওই জন্যই বললাম যে 2-3টা আসন হয়তো পেতে পারে রংপুরে। এছাড়া সারা দেশে জাতীয় পার্টির অবস্থা আপনার সাথে নেই। আপনার সাথে আমি একমত ইলিয়াস হোসেন, যেটা বলেন 100% আমি একমত আপনার বিশ্লেষণের সঙ্গে। কিন্তু প্রশ্ন হলো জাতীয় পার্টির ভায়া হয়ে আওয়ামী লীগ পুনর্বাসন হবে কিনা, সেই প্রশ্ন তো আসতে পারে। মানে ভোটটা তো আওয়ামী লীগের লোকজন কাকে ভোট দেবে, হ্যাঁ, সে আশঙ্কা তো আপনার রাজনৈতিক আলোচনার স্বার্থে আসতে পারে যে তাহলে ওই ভোটগুলো কোথায় যাবে।
এখন যদিও ডাকসু জাকসু ইলেকশনের সাথে সাধারণ মানে আমাদের জাতীয় সংসদ ইলেকশনের খুব একটা মিল হবে বলে আমার মনে হয় না, কিন্তু এক ধরনের প্রভাব পড়েছে কেন জানেন? তো- সোশ্যাল মিডিয়ার কারণে। আচ্ছা, সেটা যদি বলে থাকেন আগের মতো আপনি, যদি হতো জি। শুধু পত্রিকা বেরোতো, আমার মনে হয় এত প্রভাব সেটা পড়তো যদি না। বলেন তাহলে কিন্তু দেখা যায় যে ছাত্রলীগের ভোট ছাত্র শিবির পেয়েছে, এরকম একটা আলোচনা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ কলে হলে শিবির কটা ভোট পেয়েছে? 10টা। আর ছাত্রদলের প্রার্থী কটা পেয়েছে? 1100। আপনি এখানে আসেন না রাজনৈতিক আমি আর আপনার রাজনৈতিক বক্তাদের মধ্যে বক্তব্য জগন্নাথ করতে হল আগ্রহী ছাড়া না। আর কোনো হলে যে ছাত্রলীগ নাই তা তো না। না না, ওটা আমরা জানি। জগন্নাথ হলে তো শুধু না, এটা সব হলেই আছে। একটা উদাহরণ। এগুলো যারা আচ্ছা। বলে না হ্যাঁ, আসলে হ্যাঁ, হ্যাঁ। কি বলবো, রাজনীতিবিদদের না, কথা ওই যে কি বলবো? আপনি বললে তো রাগ করতে পারবেন না। না, রাগ তাদেরও করতে তো পারবো। বলার একটা অবস্থা থাকবে, অধিকার থাকবে, সবাই যার যার মতো করে ব্যাখ্যা দিবে। না, কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা করবো কি ফ্যাক্ট এবং ফিগার দিয়ে কথা বলবো। তো কি বলেন? জাতীয় সংসদের ইলেকশনের মধ্যে যেটা হতে পারে আমার যেটা ধারণা, যে সেটা নির্দিষ্ট কোনো দল যে এখন জাতীয় পার্টি সমর্থন করতো, জাতীয় পার্টি নাই, তাহলে সে আওয়ামী লীগকে বিএনপিকে দিয়ে দিল, আমার এরকম মনে হয় না। আমার মনে হয় যে তারা প্রার্থী দেখে দিবে। এই আপনি জানেন যে স্থানীয় ইলেকশনও যেটা হয়ে থাকে, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রাম এলাকা নানান কিছু ভেরি করে আর কি। তো আমার ধারণা যে ভোটগুলো ভাগ হয়ে যাবে, নির্দিষ্ট কারো কথায় কোথাও দেবে এমন না। তবে একটা জিনিস এখানে আছে যে শেখ হাসিনা এখান থেকে বিতাড়িত হওয়ার পরের থেকে যতগুলো কাণ্ড কারখানা করেছে, প্রত্যেকটাই কিন্তু রীতিমতো ধরেন একটা ডাইনি বুড়ির মতো আচরণ সে করে যাচ্ছে। এখন এই যেমন ধরেন আপনার ইউনুস সাহেব যিনি নিউ ইয়র্কে গেলেন, JF কেনেডি এয়ারপোর্টে যে ঘটনাটা ঘটলো, তো সেইখানে যে দুর্বৃত্তটা ডিম ছুড়ল, এই পরের দিন জামিন পাওয়ার পরেই শেখ হাসিনা সরাসরি তার সাথে ফোনে কথা বলেছেন। এইভাবে সন্ত্রাসী বা অসভ্য তৎপরতার সাথে জড়িতকে শীর্ষ নেত্রী ফোন করা, এটা একমাত্র আওয়ামী লীগের পক্ষেই সম্ভব নয়, আর কোনো দল প্রকাশ্যে এরকম কাজ করবে না। তো উনি যদি কোনো ধরনের প্রচারণা প্রপাগান্ডায় নেমে যায় ইলেকশনের সময়, সেইটা একটা দেখার বিষয় হতে পারে যে সে তাদের কর্মী সমর্থক নেতাদেরকে কোন দিকে ভোট দিতে বলে বা কি সিগন্যাল পাঠায়। এটা একটা বিষয় উল্টো ফলাফল হতে পারে নাকি? উল্টো হতে পারে, কারণ যে ওই সময় তার এই কথাগুলো, তার যে একেবারে যারা তার কথায় আত্মাহুতি দিতে পারে এরকম লোকজন হয়তো একভাবে নিবে। আর সাধারণ যেগুলো ফ্লোটিং ভোট অনেক সময় থাকে, জানেন যে অনেক লোক সরাসরি বিএনপি আওয়ামী লীগ জামাত কোনোটাই করে না, তারা অবস্থা বুঝে ভোট দেয়। এরকমও ধারণা আছে মানুষের যে অমুক জিতে যাচ্ছে মনে হয়, তাহলে অনেক দেই, নাহলে ভোটটা নষ্ট হবে। সে যে তার মতাদর্শের একটা লোককে ভোট দিলে পরে ভোট না পাশ করলে নষ্ট হবে, এই ধারণাও কিন্তু অনেক মানুষ বিলিভ করে। তো কাজেই ওই আমার মনে হয় কাছাকাছি সময় জিনিসগুলো আরো পরিষ্কার হয়ে উঠবে। আপনি কি মনে করেন জাতীয় পার্টিকে ইলেকশনে আনা উচিত? ঠিক উচিত অনুচিত এরকম না, যদি ধরেন আপনার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার প্রশ্ন আসে, সেটা যদি আইনিভাবে হয়, হতেই পারে। আমার কাছে যেটা মনে হয় যে এটা উপেক্ষা করাই সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে আর কি, যে জাতীয় পার্টি নিয়ে টানা হেঁচড়া না করাটাই ভালো আর কি। এই ক্ষেত্রে বিএনপি, জাতীয় জামাত বা যারা আছেন, আমার মনে হয় তাদের সময়টাই নষ্ট হবে আর কি। বেটার হচ্ছিল একটু আগে যে আমরা আলোচনা করতেছিলাম যে 4 কোটি থেকে 6 কোটির কথা বলা হয় তরুণ ভোটার আর কি। তো রাজনৈতিক দলগুলো যদি তাদের মন জোগাতে বা সংগ্রহ করতে উদ্যোগী হয়, এইসব ডেড হর্স নিয়ে টানা হেঁচড়া না করে, সেটা ভালো হবে আর কি রাজনৈতিক দলগুলোর জন্য। রাইট। অনেকেই বলছেন যে ভারত ও আওয়ামী লীগের ব্যাপারে কোনো রাজনৈতিক দলের কি অবস্থান, সেটি আগামী নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন একই কথা। আলবাসান, আপনি নিজেও লিখেছেন যে আওয়ামী লীগ ভারতের রাজনৈতিক দলগুলোর অবস্থান ভোটের মাঠে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসাবে কাজ করবে। এখন প্রশ্নটা যেটা হলো যে এটা অনেকেই বলছে, আসলে তরুণদের কথা, আমরা তরুণদের সাথে মিশলে কিন্তু এই জিনিসটা টের পাই, যেটা আপনি বলছিলেন বা লিখেছেন আপনার কলামে। এখন প্রশ্ন হলো যে এই যে তরুণদের একটা বিশাল গোষ্ঠী এই এন্টি আওয়ামী লীগ এবং এন্টি ভারত অবস্থান নিয়ে নিয়েছে এবং মানসিকভাবে নিয়েছে, তারা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে নয়, যেটা বাস্তবতা সেখান থেকেই এই যে দৃষ্টিভঙ্গি তারা পোষণ করছে এবং লালন করছে, এটা কোন পর্যন্ত যেতে পারে? আপনাকে এই প্রশ্নের জবাবের আগে একটু জাতীয় পার্টির প্রসঙ্গ বলে নিই আর কি। জাতীয় পার্টি যদি নির্বাচনে আসে, এইটা খুব উপেক্ষা মতো দল হবে না, কারণ আপনি জাতীয় পার্টির চেয়ারম্যানের বক্তব্য খুব ক্লিয়ার বলছে যে আওয়ামী লীগের ভোট আমরা পাবো। আওয়ামী লীগের তো একটা ভোট ব্যাংক আছে, ছোট হোক বড় হোক। জাতীয় পার্টি রংপুরে কোনো ফ্যাক্টর না। এখন আমাদের একটা পারসেপশন হচ্ছে রংপুরে জাতীয় পার্টিকে ভোট দেওয়া হতো না, ভোট দেওয়া হতো এরশাদকে।
এরশাদ নেই, ফলে রংপুরে জাতীয় পার্টি একটা দুটার বেশি কোনো আসন পাবে না। কিন্তু আওয়ামী লীগের বলে বলিয়ান হয়ে জাতীয় পার্টি একটা ফ্যাক্টর হবে, মাদারীপুর, ফরিদপুর, সেটা হবে দেশের মধ্যাঞ্চলের, রাইট। আওয়ামী লীগের যে বেল্ট এরিয়া আছে, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, নড়াইল, বাগেরহাট, ময়মনসিংহের কিছু অংশ, আমার ধারণা বিএনপির এখানে লুজার হবে জাতীয় পার্টি আসলে। যদিও হয়তো বিএনপি ভাবছে এই মুহূর্তে যেহেতু জামাত এবং বিএনপি কিছুটা কম্পিটিটিভ অবস্থায় আছে, বিএনপির অ্যাসেসমেন্টে আমার ধারণা ভুল আছে। কারণ রিসেন্ট কিছু সার্ভেতে দেখা যাচ্ছে যে রংপুর বা রাজশাহী বেল্টে জামাতের অবস্থান ভালো। তাহলে বিএনপি ভাবতে পারে যে জাতীয় পার্টি আসলে ওই এলাকাগুলোতে জামাতের সিট কমবে। কিন্তু আমার মনে হয় এই অ্যাসেসমেন্টটাতে কিছু ভুল আছে। জাতীয় পার্টি আসলে মধ্যাঞ্চলে যে এলাকাগুলোতে আওয়ামী লীগের প্রভাব, এই এলাকাগুলোর দ্বিতীয় রাজনৈতিক শক্তি ছিল আওয়ামী লীগ আমলেও বিএনপি। জাতীয় পার্টি না থাকে তাহলে বিএনপি পাস করবে, রীতিমতো ভালো পাস করবে। আচ্ছা, এইটা আমাদের আলোচনার বিষয় না, রাজনৈতিক দল কি করবে সেটা ভিন্ন। কিন্তু জাতীয় পার্টি নির্বাচনে আসতে পারবে কি পারবে না, এর নৈতিক অবস্থানটা কি? আপনি যদি নৈতিক দিক দিয়ে চিন্তা করেন, আওয়ামী লীগ যে গ্রাউন্ডে নির্বাচন করতে পারে না, জাতীয় পার্টি একই গ্রাউন্ডে পারে না। কারণ হচ্ছে জাতীয় পার্টি তো আওয়ামী লীগের আমলে লেজিটিমেসি শুধু দেয়নি, সে তো সরকারের অংশ ছিল, আবার পিকুলিয়ার সরকার, সে একই সাথে বিরোধী দল, একই সাথে সরকারি দলে ছিল। সে যদি শুধু বিরোধী দলের অ্যাক্ট করত তাও একটা কথা ছিল। এরশাদ ছিলেন মন্ত্রীর মর্যাদায় শেখ হাসিনার দূত। জাতীয় পার্টির একাধিক লোক, জিএম কাদের নিজেই মন্ত্রী ছিল, আবার ওনারা কিন্তু বিরোধী দলের রোল প্লে করছে। অর্থাৎ হাসিনার যে নিপীড়ন, নির্যাতন, তার লেজিটিমেসি, এইটা জাতীয় পার্টি সমানভাবে দায়ী। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে ব্র্যাকেট বন্দি করা উচিত ছিল, একই সাথে একই রকম সিদ্ধান্ত হওয়া উচিত ছিল। এই যে দেরি করাটা, এইটা কোনোভাবে ঠিক হয়নি। এইটার জন্য আমাদের সব রাজনৈতিক দলগুলোকে ভবিষ্যতে পে করতে হবে। ভবিষ্যতে ওই মাহমুদুর রহমান মান্না একটা কথা বলছেন উনি, যে জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের মাথা, এখন লেজ না, আগে তো লেজ ছিল, এখন মাথা। তো এই মাথা কিন্তু অনেক ভয়ঙ্কর রূপ নেবে আর কি। এইটা আমার জাতীয় পার্টি সম্পর্কে আমার রিডিং। আরেকটা বলছিলেন যে আপনি, যে ইন্ডিয়া ফ্যাক্টর কিভাবে কাজ করবে আগামী নির্বাচনে। অবশ্যই ইন্ডিয়া ফ্যাক্টর বড় কাজ করবে, কারণ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের অন্যতম পয়েন্ট ছিল কিন্তু ইন্ডিয়া ফ্যাক্টর, যেটা আপনি বলছিলেন কিছুক্ষণ আগে। ইন্ডিয়ায় তো হাসিনাকে টিকিয়ে রেখেছে। এখন ইন্ডিয়ার সাথে আমাদের রাজনৈতিক দলগুলো যদি মনে করে, কোনো যে রাজনৈতিক দলই হোক, যে আমরা ইন্ডিয়ার একটা সমর্থন নেব বা ইন্ডিয়ার সমর্থন নিয়ে ক্ষমতায় থাকব, বা ইন্ডিয়ার আমাদের যে ন্যাশনাল ইন্টারেস্টগুলোর ব্যাপারে নমনীয় মনোভাব দেখাবো, যেহেতু আমার চারদিকে ইন্ডিয়া, এইটা খুব আত্মঘাতী কাজ হবে। এবং গ্লোবাল যে এখন যে সিনারিও, সেইটা বাংলাদেশের মতো দেশগুলোর সাউথ এশিয়াতে স্বাধীন পররাষ্ট্রনীতি ফলো করার একটা, বা বাস্তবে কার্যকর করার একটা ভালো সময় যাচ্ছে এখন। তো এই সময়টাও যদি আমরা ইন্ডিয়ার সাবসার্ভেন্টের মতো আচরণ করি, সেটা সাধারণ, এখন তো লোকজন সব জানে, সব দেখে, প্রতিদিনের অ্যাক্টিভিটিস তারা দেখতে পাচ্ছে। তো এইটা মনে হয় না যে ছাত্ররা কেন, সাধারণ মানুষও ভালোভাবে নেবে না। প্রিয় দর্শক, আমরা আবারও একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন RTVর হেড অফ নিউজ ইলিয়াস হোসেন, রয়েছেন দৈনিক আমার দেশের সহযোগী সম্পাদক আলফা সানাম। আমরা আবারও একটু আলফা সানামের কাছে যেতে চাই।
জনগণের নির্বাচন ভাবনা, গত সপ্তাহে যে জরিপটি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। যে প্রতিষ্ঠানটি এই জরিপ চালিয়েছে তারা গত মার্চ মাসে একই ধরনের একটি জরিপ চালিয়েছিল। আমি এখানে কয়েকটি দিক উল্লেখ করতেছি আপনাদের দুজনের দৃষ্টি আকর্ষণ করে। এক, জরিপে দেখানো হয়েছে 45.79% উত্তরদাতা আওয়ামী লীগকে নির্বাচন অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছে। আরেকটা বিষয় জরিপে উঠে এসেছে, সেটা হলো যে 18.8% উত্তরদাতার পছন্দ কার্যক্রম আওয়ামী লীগ। মার্চের চেয়ে সেপ্টেম্বর মাসে আওয়ামী লীগের পক্ষে ভোট দিতে চাওয়া ব্যক্তিদের হার বেড়েছে 5%। আরেকটি বিষয় এসছে যে তরুণরা শেখ মুজিবকে কেমন পছন্দ করে এমন একটি প্রশ্ন রাখা হয়েছিল জরিপে। সেখানে দেখানো হয়েছে 20% তরুণ শেখ মুজিবকে পছন্দ করে। এই জরিপে দেখা যায় আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে। এটিকে কেউ কেউ অবন্যভাবে ব্যাখ্যা করছে। তারা বলছে যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে সামনে আনার এটি একটি পদক্ষেপ। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারলে এই ভোট পাবে জাতীয় পার্টি, ফলে এই দল ভালো করবে, আর ভালো করলে তারা হবে প্রধান বিরোধী দল। সেই ফেসিস্ট আওয়ামী ফর্মুলা যে কে বিরোধী দল হবে তা নির্বাচনের আগে ঠিক করে দেওয়ার একটা প্রবণতা। কিন্তু দুর্ভাগ্য হলো যে এই প্রবণতার সঙ্গে ফেসিস্ট বিরোধী কিছু রাজনৈতিক দলও জড়িত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আরেকটি বিষয় হলো শেখ মুজিবের ব্যাপারে জরিপের প্রশ্ন থাকার বিষয় নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন যে শেখ মুজিবের কেন সামনে আনা হচ্ছে। এই জরিপের সঙ্গে শেখ মুজিবের প্রসঙ্গ কি, এটা কি আসলে প্রাসঙ্গিক? তা তো নয়। আলফাজ আনাম, গোটা বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আসলে বাংলাদেশে জরিপ কিন্তু করা অনেক টাফ। কারণ হলো আপনি যদি গুলশানের লোকজনকে জিজ্ঞাসা করেন যে তাদের কোথায় ব্যাংক অ্যাকাউন্ট আছে, তারা বলবে স্ট্যান্ডার্ড চার্টার্ডে আছে, এই লিডিং ব্যাংকগুলোতে আছে না। আপনি ময়মনসিংহের একটা শহরে বলেন তার ব্যাংক অ্যাকাউন্ট কোথায় আছে, জনতা ব্যাংকে, ইসলামী ব্যাংকে, ইসলামী ব্যাংকে। তো এই যে আর্থিক দিক, তারপরে কোনো আপনার নির্বাচনী এলাকায় মাইনরিটি ভোট আছে 39%, 20%, 18%। তারপরে আবার কোনো জায়গার লিভিং স্ট্যান্ডার্ডের অনেক ডিফারেন্স। মানে বাংলাদেশের মতো জায়গায় জরিপের রিয়েল পিকচার পাওয়া অনেক কঠিন। হ্যাঁ, এটার বাস্তব আমি আসলে প্রশ্ন করছিলাম জরিপের মোটিভটা আসলে অন্যরকম। হ্যাঁ, এই জরিপের মোটিভটা খুব মানে রহস্যজনক। এবং আপনি দেখেন যে বিএনপি এবং জামাতের ভোট মার্চ মাসে যেরকম ওই রকমই 0.5 একটু পয়েন্ট কত 30.0.30 এরকম অল্প হেরফের হয়েছে। আওয়ামী লীগের সাপোর্ট আপনার 5% থেকে 9% এইরকম বাড়ছে। বাংলাদেশে কি এমন ঘটনা ঘটলো যেখানে 2014 সালে 5% মানুষ ভোট দিতে যায় নাই ভোট কেন্দ্রে? বিএনপি দাবি করছে, অন্যান্য রাজনৈতিক দল দাবি করছে। 2018 সালে রাতের বেলা ভোট করতে হয়েছে। তারপরে তো ভোটই হয়নি, আমি আর ডামি। তারপরে এতগুলা মানুষ মারা হলো, যে জুলাইয়ের আন্দোলনের রক্তের দাগ মোছে নাই। এখনো ছেলেপেলেরা হসপিটালে চিকিৎসা নিচ্ছে। আর আমরা সার্ভে করছি যে আওয়ামী লীগের জনপ্রিয়তা 5% হারে 3 মাসে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, মানে 6 মাসের ব্যবধানে 5% হারে বাড়তেছে। এটা খুবই পলিটিক্যালি মোটিভেটেড একটা জরিপ। দুর্ভাগ্যজনকভাবে এই জরিপের সাথে বিএনপির একটা থিঙ্ক ট্যাঙ্ক জড়িত আছে সহযোগিতায়, প্রেন। এটা খুবই কোশ্চেনেবল। বিএনপি জাতীয় পার্টির ব্যাপারে একটা নীরব। বিএনপির জাতীয় পার্টির মহাসচিব বলছে তাদেরকে রক্ষা করার দায়িত্ব বিএনপির। এগুলো মানুষকে দারুণভাবে, বিএনপি এবং এই রাজনৈতিক দলগুলোর রোল মানুষ কিন্তু নীরবে অবজার্ভ করতেছে কে কি করছে। এইটা খুব দুঃখজনক যে আওয়ামী লীগকে যদি এইভাবে পোট্রে করা হয় এবং একটা জরিপের নামে তার লেজিটিমেসি দেওয়া হয়, বা আওয়ামী লীগকে জাতীয় পার্টির আকারে ব্র্যান্ডেড করা হয়, সেইটা এই মুহূর্তে বাংলাদেশের মানুষ মনে হয় না এরকম রাজনৈতিক সিচুয়েশন। আরেকটা লক্ষণ তো স্পষ্ট, শেখ মুজিবের ব্যাপারটা কেমনে আসে এখানে জরিপে? এই জরিপের সাথে শেখ মুজিবের প্রসঙ্গ কেন আসবে? মানে এটার সাথে কি, মানে আপনি আরেকটা, মানে আওয়ামী লীগকে আরেকটা লেজিটিমেসি দেওয়ার পয়েন্ট আপনি যোগ করতে, অর্থাৎ এখানে জরিপটা করাই হচ্ছে আওয়ামী লীগকে এস্টাবলিশ করার নানান রকম পয়েন্ট যোগ করার জন্য। মানে জরিপটাকে নানান দিক দিয়ে, একটা রাজনৈতিক দলে তো আপনি লেজিটিমাইজ করার জন্য নানান রকম উপাদান লাগে। তো আওয়ামী লীগের কাল্ট হলো শেখ মুজিব, তো মুজিবেরও জনপ্রিয়তা আছে, তাহলে আওয়ামী লীগের আছে। যদিও
দেখেন ওখানে জিয়াউর রহমানের প্রসঙ্গ আসছে, যদিও গড় আমি দেখেছি যে গড় যদি আমরা হিসাব করি তাতে জিয়াউর রহমানের জনপ্রিয়তা বেশি আসে, কিন্তু বাংলাদেশের মিডিয়া যারা ১.৫ দশকে ফ্যাসিস্টদের সহযোগীর ভূমিকায় ছিল তারা কিন্তু নিউজটা শেখ মুজিবের জনপ্রিয় একটা অংশ, জরিপে অনেকগুলো পার্ট ছিল, এজ ভেদ ছিল, শুধু শেখ মুজিবের অংশটাকেই অনেকে হাইলাইটস পোর্ট্রে করছে, এটা বড় আকারে দেখানো হয়েছে। তো এগুলো আমার মনে হচ্ছে যে একটা আগামী নির্বাচন ঘিরে যে পোলারাইজেশন হচ্ছে, এই পোলারাইজেশনের পার্ট হলো এইসব সার্ভে। কিন্তু একটা বিষয় আপনি গুরুতর কথা বলেছেন, আপনি বলছেন যে বিএনপির একটি থিঙ্ক ট্যাঙ্ক এই জরিপের সঙ্গে জড়িত, প্রতিষ্ঠানের নাম কি? ব্রেন, বিএনপির সমর্থক, ওখানে বলাই আছে সহযোগিতা করছে তারা। ইলিয়াস হোসেন, কি বলবেন আপনি? তো বাংলাদেশের যে জরিপগুলো হয়ে থাকে, আমি কোনো একটা জরিপ দেখি নাই যেটা সবাই একমত হবে না না খুব ভালো জরিপ হয়েছে। প্রত্যেকটা জরিপ নিয়েই একটা সমালোচনা আছে বা উদ্দেশ্যমূলক প্রচারণা আছে। আর বাংলাদেশে তো আপনি জানেন যে একদম মসজিদের মুয়াজ্জিন খাদেম থেকে শুরু করে একেবারে রাষ্ট্রের প্রধান ব্যক্তি পর্যন্ত সবাই পলিটিসাইজ, পলিটিক্সের বাইরে নাই বললেই চলে। যে মানুষ খুঁজতে যাবেন মানুষ পাবেন না, দেখবেন যে হয় বিএনপি নাইলে আওয়ামী লীগ নাইলে জামাত নাইলে জাতীয় পার্টি, মানুষ নাই, সব দলীয় আদর্শে বিশ্বাস করে। তো সেই অনুযায়ী এটা আপনার জরিপে অত গুরুত্ব দেওয়া বা বিশ্বাস করা তবে এখানে কিছু নাই। তবে যেগুলো বলতেছেন, হ্যাঁ আপনার আলোচনার স্বার্থে এগুলো বলতে পারেন যে আসলে ইন্টেনশনটা কি তাদের আর কি, কেন আমি মূলত এই আলোচনাটা উঠিয়েছে জরিপে কি ফলাফল আসলো সেটার জন্য না, ইন্টেনশনটা কি এইটাই আমি বলতে চাই। আমি ওই জায়গাটাই আসছিলাম ওই কারণে যে ইন্টেনশনটা কি। তো হ্যাঁ, এখানে আপনি দেখবেন যে এই যে থিঙ্ক ট্যাঙ্কার বলা হচ্ছে, অনেক সময় আমি অনেকগুলোকে দেখছি যে বিএনপি জানে না যে তার জন্য হয়ে কে কাজ করছে বা কে বাস দিচ্ছে। এবং এখানে আপনার সমর্থনটা যোগ করে দেই, এই থিঙ্ক ট্যাঙ্ক যারা কাজ করছে এরা অতীতে বিএনপি করতো কিনা আমি জানি না অন্তত। এক্স্যাক্টলি, আমি ওই জায়গাটাই আসতেছিলাম। আপনি দেখবেন যে বিএনপি তাদের মতাদর্শ আমি জানি, এরা বিএনপির দ্বারের কাছে। এই বিএনপির একাধিক লোক এরকম আছে যে নিজেকে পরিচয় দেয় যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা, কেউ বলে যে চেয়ারপারসনের উপদেষ্টা। আপনি বোধহয় জানেন যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা যারা, এর মধ্যে অনেকেই আছে আসলে পানিশমেন্ট পদ আর কি। এগুলো ঘরের মাঠে কাজ করছে ভালো, কোনো রকম সমালোচনা নাই, হয়তো সহসভাপতি হিসেবে ছিলেন, একটা সম্মানের জায়গা, তো কোনো কারণে কোনো গ্রুপের শিকার হয়েছেন, তার পদোন্নতি হয় উপদেষ্টা, চেয়ারপারসনের উপদেষ্টা। এরকম অনেক নেতাকে দেখছি, উপদেষ্টা থেকে আবার সে প্রমোটেড হয়ে সহসভাপতি হয়েছে, আবার বা ভাইস চেয়ারম্যান বলেন আর কি ওনারা। আর যদি পদোন্নতি হয় সেটাকে উপদেষ্টা বলা হয়। তো এরকম একাধিক উপদেষ্টা আছে যারা বিভিন্ন সময়ে বাংলাদেশের রাজনীতি, কেউ কেউ এখন বিদেশ থেকে আসছে, আগে দেশে থাকতোই না আর কি, তারা এসে নানান রকম বুদ্ধি পরামর্শ দিচ্ছে, কথা বলছে, গণমাধ্যমের সাথে তারা একটা ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে যে তার নিউজ, তার অ্যাক্টিভিটি এগুলো যাতে সামনে আসে, শুধুই যে সে যাতে নমিনেশন পাওয়ার ক্ষেত্রে এটা সহযোগিতা করে। তো এই যে ইনভলভ আছে, যেটা আলফাজ ভাই বললেন, আমার সন্দেহই আছে যে এরা আসলে কতটা মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে এই জরিপ করেছে আর কতটা বিএনপির উপকার করার জন্য করছে, এখানে আমার আর কি সন্দেহ আছে। যে এরা যার যারকে গ্লোরিফাই করার জন্য, ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য, এবং আগামী ইলেকশনে সেও একজন প্রার্থী হতে পারে, এইটাকে পোস্টারিং করার জন্য নানান রকম কাজকর্ম করতেছে। দেখবেন যে বিএনপি এখন মাঝে মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি, ধোলাইখালের অমুক জায়গাটা পরিষ্কার করার, এরকম নানান কিছু উদ্যোগ নিচ্ছে। কখনো মনে হচ্ছে যে অতিমাত্রায় এরা একটু ডানের দিকে ঝুঁকছে, কখনো বামের দিকে ঝুঁকছে। আসলে বিএনপি যে কি সেইটাই যদি রোল প্লে করতো, জিয়াউর রহমান কি করছিলেন, কি বলে গেছিলেন, তাহলেই যথেষ্ট হইতো। তাহলে যে এইসব এগুলা লাগে না। সাধারণ মানুষ এখনো জিয়াউর রহমানের কারণে এত ভালোবাসে, এবং পাশাপাশি খালেদা জিয়া। আমি আমার এক কলামে এটা লিখেছিলাম যে জিয়াউর রহমান যে দল তৈরি করেছিলেন, সেই দলের মধ্যে সব শ্রেণী পেশার মানুষ, সব মতের মানুষকেও সে সম্মিলন ঘটিয়েছিলেন, আর সেই দলটাকে খালেদা জিয়া ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। আপনার জিয়াউর রহমান করেছেন বলে আপনার শেখ হাসিনা এবং বামের অনেকেই বলতো যে এটা ক্যান্টনমেন্টের দল, এইসব বলে কুৎসারটা। তো কিন্তু খালেদা জিয়া সেই ক্যান্টনমেন্টে বের করে দলটাকে একেবারে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন আর কি। তো সেই দলের অনেক অ্যাচিভমেন্ট আছে, আবার এই যে জাতীয় অনেক ধরনের কাজকর্ম আছে যেটা নিয়ে মানুষের সন্দিহান হয় যে তার বিএনপি আসলে জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে যেভাবে রাজনীতিরা করেছেন সেখানে থাকলে যথেষ্ট ছিল, কিন্তু আমার কিন্তু তাই মনে হয়, এবং সেটাতে তারা ভালো সাড়া পেয়েছে। আপনি 91 সালের ইলেকশনে দেখেন, বাংলাদেশে তো জিয়াউর রহমান হত্যার পরে, স্বৈরাচারী শাসনের পরে সবার কাঙ্ক্ষিত একটি নির্বাচন 91 হলো। সেই নির্বাচনে কিন্তু ওই সময়কার গণমাধ্যম এবং বিশিষ্ট জন যারা, তারা আওয়ামী লীগকেই এগিয়ে রেখেছিলেন।
মন্ত্রীপদ ভাগাভাগি হয়েছে, মন্ত্রীপদ ভাগাভাগি হওয়া যায়। কিন্তু খালেদা জিয়ার যে টানা আপসের নেতৃত্ব স্বৈরাচার পতনের ক্ষেত্রে, এবং যে তার তো ওই সময়ের যে ছাত্র দলের যে অ্যাক্টিভিটি বা যে সমস্ত যোগ্য নেতারা তখন জায়গায় নমিনেশনে ছিলেন, এই সব কারণেই কিন্তু বিএনপি ক্ষমতায় এসেছিল। বিএনপি তার ইনহেরেন্ট যে পাওয়ার, এটা আমার মাঝে মাঝে মনে হয় যে ভুলে যায়। তারা এইটার একটা প্র্যাকটিস করার বাদ দিয়ে অন্যের ভালো দেখে সেটার সাথে কম্পিটিশন করতে গিয়ে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। তো বিএনপি যদি তার নিজের মূলে ফিরে যায়, আমার মনে হয় যে ভালো করবে। এইসব জরিপ দেখে গরিব হওয়ার কোনো মানে হয় না আর কি। ইলিয়াস হোসেন এবং আলফা সানাম, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।